এই জিনিস তোমরা অনেক জায়গায় পড়বা। বেসিক্যালি C3 প্রজেক্ট ডেফিনিশন করে লাইফ সাইকেল, এটা অ্যাকচুয়ালি প্রজেক্ট ডেফিনিশন প্রফেশনাল প্র্যাকটিস নিচেরটা ঠিক আছে, দাও ডেফিনিশন ক্যারেক্টার লাইফ সাইকেল আছে। তো এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 7, যে রেফারেন্স বইটা কিন্তু আমি আমার ইয়েতে দিয়ে দিছি, ক্লাউডে তোমাদের লেকচার 1ও দিয়ে দিছি। আমি লেকচার গুলো একটা একটা করে দিব, কারণ হচ্ছে আমি কিছু চেঞ্জ করতেছি লেকচার গুলো। হ্যাঁ, আমি নিজে কিছু চেঞ্জ করতেছি। এই বইটা যদি পারো, আসলে বইগুলো না পড়লে এগুলোর আইডিয়া হয় না ভিতর থেকে তোমার। আমি যেটা দেখলাম, আমি নিজেও যখন তোমার নোটস গুলো দেখি আমার হয় না, বই পড়তে হয়। বই না পড়লে হয় কি, পরীক্ষা দেওয়ার জন্য লেকচার নোটিস ফাইন, কিন্তু আন্ডারস্ট্যান্ডিং এর জন্য বই না পড়লে হয় না। তো এটা এসসির যে বইটা, এটা অবশ্য আমি ফটোকপি তোমাদেরকে একজনকে দিতে পারি, চ্যাপ্টার গুলো ফটোকপি করে দিতে পারি। দেখি যদি পারি আমি, তাহলে এটা হয়তো ইয়েতে আমি ওটাকে পিডিএফ করে তোমাদেরকে হয়তো আমি ওখানে ঢুকাই দিলাম, যেটা ঠিক কিনা জানি না। হ্যাঁ, কে জানি কিছু বলতে যাচ্ছিল, বলো। কেউ কি হাত তুলছো, কিছু বলতে চাও? জি স্যার, আমাদের বলো। পরের সিটি 7C অফ কমিউনিকেশন বললেন স্যার। কি স্যার পরে যে সিটি নেবেন, এটা কি 7C অফ কমিউনিকেশন বললেন স্যার? 7 C's of effective communication, আমাদের right? প্রথমে তো একটা সিটি নেওয়া হয়েছিল স্যার, সম্ভবত এর উপরে। না, 7 C's of effective communication না হয় না, না হচ্ছে ইন্ট্রোডাকশন টু কমিউনিকেশন, আমার যতদূর মনে পড়ে। জি স্যার, 7C এর উপর নেওয়া হয়নি। জি স্যার, 7 C's উপরে নেওয়া হয়েছিল? নো স্যার, হয়নি। হ্যাঁ, নেওয়া হয় নাই, সেটাই। তো এই জন্য ওইটার উপরে নিব আর কি। হ্যাঁ, আর এটা যেহেতু হয়ে গেছে, যাই হোক, এটা করা হলো তোমাদের, ভালো খারাপ না, কারণ এথিক্স, প্রফেশনাল এথিক্স ভেরি ইম্পর্টেন্ট। পরীক্ষার প্রশ্ন থাকবে, এভাবেই প্রশ্ন থাকবে। তো সুতরাং তোমাদের পড়া হলো, খারাপ কি? আচ্ছা, তাহলে এটা চ্যাপ্টার 7, এই সিভিল ইঞ্জিনিয়ারিং হ্যান্ডবুক অফ প্রফেশনাল প্র্যাকটিস, এসসি প্রেস, ক্যারেন হ্যানসন এন্ড কেন জেনোবিয়া, এক্সিকিউটিং আ প্রফেশনাল কমিশন, প্রজেক্ট ম্যানেজমেন্ট। এই চ্যাপ্টার 7 থেকে এটা নেওয়া হয়েছে। তানভীর মঞ্জুর চ্যাপ্টার 7 থেকে নিচে দুই একটা জিনিস এটার বাইরে আছে সামান্য। আচ্ছা, তো প্রজেক্ট ম্যানেজমেন্ট কিভাবে আসলো, রাইজ অফ মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাজ আ ডিসিপ্লিন কিভাবে তৈরি হলো? এটা হচ্ছে যে ইউএস যখন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ট্রাইং টু গ্রো, ডিফেন্স ইন্ডাস্ট্রি বড় হচ্ছে, নানা ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র তৈরি করছে দ্য ইউনাইটেড স্টেটস, অ্যান্ড অলসো ইন দ্য অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি, অল কাইন্ডস অফ বোয়িং থেকে শুরু করে, মানে নানা বোয়িং, বিশেষ করে এই বড় বড় জেট লাইনার গুলোর অ্যাকচুয়ালি তৈরি হয়েছে ইংল্যান্ডে। দ্য জেট ইঞ্জিন ওয়াজ অ্যাকচুয়ালি রোলস রয়েস জেট ইঞ্জিন, এখনো খুব ওয়ার্ল্ড ফেমাস, and one of the most sophisticated and the most trustworthy jet engine in the world. তারপরেও অ্যাকচুয়ালি ডিটেইলে ডেভেলপ করছে এই জিনিসগুলো অ্যাজ আ কমার্শিয়াল এন্টিটি। হাজার হাজার প্লেন তৈরি করা, যেগুলো সারা পৃথিবীতে ছড়াই গেছে, সারা পৃথিবী থেকে সব দেশ কিনছে, এবং এগুলো খুব সুন্দর মতো কাজ করে। কিন্তু এগুলো মিলিয়ন্স অফ কম্পোনেন্টস আছে একটা একটা প্লেনে, এবং দে হ্যাভ টু ওয়ার্ক প্রপারলি। তো এইগুলোকে বানানো, দ্যাট ওয়াজ আ ভেরি কমপ্লিকেটেড থিং। তো তখন এইগুলোকে বানানো, এবং যাতে, কারণ এগুলো যদি দিস মাস্ট বি আ ফল্ট টলারেন্ট, মানে ফেলিয়ার ইজ নট অ্যান অপশন। এটা ঢাকা থেকে ওয়াশিংটন ডিসিতে যাবে 24 ঘন্টা, বা নিউ ইয়র্কে যাবে 18 ঘন্টা ফ্লাইট, আবার আবার 1-2 ঘন্টা পরে আবার ঢাকায় ফেরত আসবে, আবার 1-2 ঘন্টা পরে আবার আরেক জায়গায় যাবে, আবার আসবে। এভাবে দিনের মধ্যে, মানে সপ্তাহে 4-5 দিন কন্টিনিউয়াসলি দ্য প্লেন ইজ ট্রাভেলিং। কিন্তু প্লেন কিন্তু ওই একটা সিস্টেম্যাটিক মেথড আছে, ওটার মধ্যে চেক আপ মেইনটেনেন্স করলে প্লেন কিন্তু চলতেই থাকে। হ্যাঁ, বলো, কিছু বলছো? স্যার রেকর্ডিংটা অন করা হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, রেকর্ডিং অন করে দিচ্ছি। Recording in progress. এখন তাহলে তখন ওরা এই প্লেন তৈরি করতে গিয়ে অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিতে, এবং নানা ধরনের ডিফেন্সিভ মিসাইল টিসাইল, অ্যাটম বম সব তৈরি করতে গিয়ে দেখলো যে সাচ আ কমপ্লিকেটেড থিং, এগুলোর হিসাব নিকাশ হারা যাচ্ছে। মানে হাজার হাজার টিম আছে, প্রত্যেকটা টিমের কাজের উপর অন্য টিম ডিপেন্ডেন্ট, সবগুলো কম্পোনেন্টস যোগ করে একটা পুরো সিস্টেম তৈরি করা হয়। একটা রকেটের, বা ধরো চাঁদে যাচ্ছে, এগুলো একটা রকেটের এক একটা কম্পোনেন্ট হাইলি স্পেশালাইজড। একটা কোম্পানি সবকিছু তৈরি করতে পারে না। এখানে শয়ে শয়ে সাব কন্ট্রাক্টিং কোম্পানি কাজ করছে, তারা একদম এক্স্যাক্টলি দ্য সেম প্রেসিশন এন্ড টলারেন্স জিনিসগুলো তৈরি করছে। ইট মাস্ট বি ফল্ট টলারেন্ট, নট দ্য পিপল উইল ডাই। তারপরে এগুলোকে অ্যাসেম্বল করা হচ্ছে, পুরো সিস্টেমটা কাজ করছে। তখনই সিস্টেমস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট গুলো ডেভেলপ করা, এটা কিভাবে করা সম্ভব with a high level of accuracy and precision, management of diverse groups of people. This was a serious problem, but they managed to do it. তারপরে শুরু হয় ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, দরকার হয় প্রসেস ইঞ্জিনিয়ারিং। প্রসেস ইঞ্জিনিয়ারিং মানে ফ্যাক্টরি, যে আমাদের এখন একটা ফ্যাক্টরিতে তুমি দেখবো এই যে কি বলে যে কনভেয়ার বেল্ট দিয়ে ধামাধাম 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 মিলে, ওষুধের কোম্পানিতে যাওয়া দেখবা
বোতলগুলো যাচ্ছে, ওষুধ ভরতেছে, ট্যাবলেট তৈরি হচ্ছে, তারপর ওটা প্যাকেটেড হয়ে যাচ্ছে, এভরিথিং ইজ অটোমেটেড। ইটস আ কনভেয়ার বেল্টে। এটাকে বলে প্রসেস ইঞ্জিনিয়ারিং। র মেটেরিয়াল তুমি দিয়ে দিচ্ছ অটোমেটিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গা, আরেক জায়গা থেকে আরেক জায়গায়। এই যে প্রসেস ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট, এটারও কিন্তু ম্যানেজমেন্ট লাগে। এই পুরো সিস্টেমটাকে তৈরি করে, এটাকে মেনটেন করে, এটা চালাতে হবে, যে কোনো সময় নষ্ট হয়, ইয়ে হয়, ভুল ত্রুটি হয়, এগুলোকে ঠিক রাখা। এই জন্য ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট ডেভেলপ প্র্যাকটিস গুলো অ্যাজ আ মডার্ন প্রফেশন ডেভেলপ করতে থাকে প্রসেস ইঞ্জিনিয়ারিং। সাথে সাথে এই ফ্যাক্টরি প্রোডাকশনকে আরো ডেভেলপ করার জন্য, ম্যাক্সিমাম করার জন্য, অপটিমাইজ করার জন্য, মানুষও ক্লান্ত হয়ে যায় অনেক কাজ করলে, মানুষও যেন ক্লান্ত না হয় সেগুলোর ব্যবস্থা করার জন্য, দেখার জন্য এই যারা ফ্যাক্টরিতে কাজ করতে থাকলো তাদের মধ্যে নানা ধরনের আইডিয়া আসতে থাকলো কিভাবে করলে আমরা মানুষও তার মেন্টাল ইয়েটা ব্রেকডাউন হবে না, অ্যাট দ্য সেম টাইম প্রোডাকশন হবে যেটা আমরা চাচ্ছি সেভাবে, ফ্যাক্টরির পরিবেশ কিভাবে ভালো করা যায়, ম্যানেজমেন্ট থিওরি ডেভেলপ করলো, হোয়াট ইজ দ্য কি কারণে ভুল ত্রুটি হচ্ছে, কি কারণে ঝগড়াঝাটি হচ্ছে, কি কারণে ঝামেলা হচ্ছে। সো ম্যানেজমেন্ট থিওরি স্টার্টেড টু ডেভেলপ। আর রিসেন্টলি ডেভেলপমেন্ট অফ সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার ওরিয়েন্টেড বড় বড় অর্গানাইজেশন, মাল্টি একটা কোম্পানি সারা পৃথিবীতে, জাম্বিয়া, ধরো মাইক্রোসফট কোম্পানি ইন্ডিয়াতে আছে, ইভেন আফ্রিকাতে আছে, হয়তো বিভিন্ন সফটওয়্যার কম্পোনেন্টস বা সফটওয়্যারের যে চায়নাতে আছে, হার্ডওয়্যার হলে কম্পোনেন্ট, সফটওয়্যার হলে বিভিন্ন টাইপের রুটিনস, এগুলো বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে। এদের একটা ফুল মেকানিজম এন্ড সিস্টেম আছে এগুলোকে টেস্ট করার, তারপর এটাকে ইন্টিগ্রেট করে একটা কমপ্লিট সফটওয়্যার তৈরি করছে। কোথাও যদি কোনো ভুল হয়, এই যে মিলিয়নস এন্ড মিলিয়নস অফ লাইনস অফ কোডে খুব দ্রুত ওরা বের করে ফেলতেছে কোথায় কোন সমস্যা হচ্ছে। সো এগুলো করার জন্য এবং পুরো মানে একটা এন্টারপ্রাইজকে ম্যানেজ, তার অ্যাকাউন্টস আর বাজেটিং, হাজার হাজার লোকের ম্যানেজমেন্ট করার জন্য খুব ইজিলি, কুইকলি, এফিশিয়েন্টলি সফটওয়্যার অ্যান্ড কম্পিউটার ওরিয়েন্টেড ম্যানেজমেন্ট টুলস ডেভেলপ করা শুরু করলো। এগুলো হওয়ার পরেই মডার্ন ম্যানেজমেন্ট এজ আ ডিসিপ্লিন স্টার্টেড টু রাইজ। So this is the project management background of modern project management. আচ্ছা, এখন কি ব্যাপার, এটা যাচ্ছে না। আচ্ছা, তো দ্য ইভলিউশন অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, পুরোটা দেখা যাচ্ছে কিনা আমি জানি না। ডেভেলপমেন্ট অফ বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিং। বিজনেস প্রসেস ইঞ্জিনিয়ারিং, যেটা একটু আগে বললাম যে বিজনেস প্রসেস, একটা হচ্ছে ফ্যাক্টরি প্রোডাকশন এজ আ প্রসেস, পুরো বিজনেসটাকে একটা প্রসেস হিসেবে আইডেন্টিফাই করে এটার কম্পোনেন্টস গুলো আলাদা করে এটাকে ডেভেলপমেন্ট শুরু হলো। হ্যাঁ, এটা হচ্ছে ইভলিউশন অফ মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট। দেখা গেল যে এখনকার যুগে এমন ভাবে জিনিসগুলো ডেভেলপ করছে যে আমার আগে ছিল অনেক হিয়ারার্কি, টপ বস থেকে নিচের বসের মধ্যে ৮-১০টা, টপ বসের নিচে আরেকজন, তার নিচে আরো কয়েকজন, তার নিচে আবার আরো কয়েকজন, এইভাবে মানে বটমের লোক তার সুপারভাইজার থাকে, সেই সুপারভাইজার ১০টা-২০টা সুপারভাইজারের আন্ডারে আবার একটা সিনিয়র সুপারভাইজারের উপরে আরেকজন ম্যানেজার। হ্যাঁ, তারপরে ধরো এই আবার ম্যানেজাররা আবার রিপোর্ট করে একজন ডিরেক্টর, এভাবে চলতে থাকে উপরের দিকে। কিন্তু এখন অল্প কয়েকটা ম্যানেজমেন্ট লেয়ার, খুব র্যাপিড ডিসিশন মেকিং দরকার হয়, অল্প জিনিসেই সব কাজ হয়ে করতে হয়, করা যায় এবং খুব কুইক লাগে, কারণ আমাদের সময় ইজ ভেরি ইম্পর্টেন্ট, নাহলে অন্যরা এখানে চলে আসবে। কেউ কি কিছু বলতে চাচ্ছি না? এনিওয়ে, তারপর রিলেটিভলি ফ্ল্যাট অর্গানাইজেশন। আগে টপ বস এবং এর মধ্যে পাওয়ার স্ট্রাকচার, কমান্ড স্ট্রাকচার অনেক, এখন অল্প, সবাই মোটামুটি একই লেভেলে থাকে। দ্য ডিফারেন্স বিটুইন দি টপ বস অ্যান্ড তাদের মধ্যে ডিফারেন্স কম, সবাই আর কেপেবল, এফিশিয়েন্ট আর হাইলি কোয়ালিফাইড। এই ধরনের ম্যানেজমেন্ট আছে এবং ফ্ল্যাট মানে হিয়ারার্কি কম, অল্প কয়েকটা লেভেল অফ অথরিটি আছে। মাল্টি ডিরেকশনাল কোঅপারেটিভ ওয়ার্কফ্লো, আগে একজন তার ঠিক সুপিরিয়রকে রিপোর্ট করতো, এখন একজন ৪-৫ জনকে রিপোর্ট করতে হয়, কারণ কাজগুলো এখন হাইলি মাল্টিডিসিপ্লিনারি হয়ে গেছে, একজনকে রিপোর্ট করে কাজটাকে করা সম্ভব নয়। রিকোয়ার্স গ্রেটার ন্যাচারাল, তুমি যদি এগুলো করতে হয় তোমার ইউ নিড আ মাচ মোর ডেভেলপড। আমার যদি খুব ব্যাকওয়ার্ড টাইপের লোক হয়, আমি কিন্তু এই ধরনের ম্যানেজমেন্ট স্ট্রাকচারে এখানে স্বপ্রণোদিত হয়ে কাজ করতে হবে, মানে তোমার হাই মোটিভেশন থাকতে হবে। হ্যাঁ, মোটিভেশন এবং যেটাকে বলে প্রোঅ্যাক্টিভ রাদার দেন রিঅ্যাক্টিভ। আমি বললে কাজ করবো না, নিজে থেকেই কাজ করি সব। সকলে প্রোঅ্যাক্টিভ অ্যাপ্রোচ। হ্যাঁ, তো এই ধরনের হয়তো তোমার খুব দায়িত্বশীল হতে হবে, তোমাকে সেই ধরনের এনভায়রনমেন্টে বড় হইতে হবে যেখানে তোমার কাউকে বলে দিতে হয় না, আমার বলে দিতে হবে না, তোমার করতে হবে, তুমি নিজেই পড়াশোনা করো। এই ধরনের সিনারিও, because you know that this is the way to go, that is, otherwise you're wasting your time. সেটা মানে সবাই, people have been brought up and they have developed themselves in a very responsible way, very goal oriented. Formation of virtual organization, আজকাল অনেক ভার্চুয়াল অর্গানাইজেশন কি, আগে একটা কোম্পানি সেই সব কাজ করতো, এখন ধরো একটা যদি বড় মেগা প্রজেক্ট হয়, যে কন্ট্রাক্টর করে সেই কন্ট্রাক্টর কিন্তু আসলে কোনো কাজই হয়তো কোনো সময় করে না,
সে প্রত্যেকটা একটা কাজকে 100টা কম্পোনেন্টে ভাগ করে প্রত্যেকটা কম্পোনেন্টের জন্য হাইলি স্পেশালাইজ সাব কন্ট্রাক্টর আছে। আর যে প্রাইম কন্ট্রাক্টর তার কাজ হচ্ছে এইসব সাব কন্ট্রাক্টরকে ম্যানেজ করাটাই তার কাজ। সে জানে কিভাবে সব সাব কন্ট্রাক্টর ম্যানেজ করে কাজগুলো বুঝে নিতে হবে। সো হি ডাজন্ট নিড টু হ্যাভ অ্যান অর্গানাইজেশন। When he gets a job, সে তার অ্যাকশন সাব কন্ট্রাক্টরকে সে লেখে যে আমাদের সাব কন্ট্রাক্টর আমার কাছে অ্যাভেলেবল আছে, যখনই কাজ পাবো এরা চলে আসবে। তারপরে যখন ওরা আসে ওদেরকে নিয়ে কাজ শুরু করে, যে প্রজেক্ট ডিসব্যান্ড হয়ে যায় সাব কন্ট্রাক্টর অন্য প্রজেক্টে চলে যায়। দে আর নট পার্ট অফ দ্যাট কোম্পানি, সো দে ফর্ম ভার্চুয়াল কোম্পানিজ, ভার্চুয়াল অর্গানাইজেশনস। স্ট্রং রিকোয়ারমেন্ট অফ ইন্টিগ্রেশন, যেহেতু এখন আমি ডিসপ্যারেট জিনিসগুলো একসাথে কাজ করতে হয়, you need to integrate properly, you need to able to work hundreds of different companies with completely different culture, background, thought processes need to work together and achieve common goals. And that is what modern management is doing. It's a very challenging task, but it's doing it very, very well. So that's why এখন ম্যানেজমেন্টের, প্রজেক্ট ম্যানেজমেন্টের এত জরুরি এবং গুড প্রজেক্ট ম্যানেজার সো ইম্পর্টেন্ট। Good project managers need to be very, very pragmatic, very global viewpoint, very well educated, thoroughly trained. বহু ক্যারেক্টারিস্টিক্স লাগতে হয়, তার মধ্যে প্রজেক্ট ম্যানেজমেন্টকে জানতে হয়। ইভলিউশন অফ ডিজাইন টুয়ার্ড কলা, এখন মডার্ন থেকে মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্ট কি, মডার্ন বলতে আসলে 20th century 21st century, এখন গত 20-30-40 বছরে কিভাবে হচ্ছে বা আরো বেশি কিভাবে হচ্ছে। আগে ছিল টেইলরিজম। টেইলরিজম মানে একটা কাজ, একটা কোম্পানির কাজ অনেকগুলো ছোট ছোট কাজে ভাগ করা ছিল, প্রত্যেকে তার কাজে হাইলি স্পেশালাইজ, অন্যর দিকে সে কি করছে না করছে। এখন সবকিছু ইন্টিগ্রেটেড, একটার কাজ আর একটাকে কিভাবে এফেক্ট করবে সেটা যে কাজ করছে, যার কাজ যাকে দিবে তা কয়েকজনকে দিতে পারে, সেটা কিন্তু তার মাথায় রেখে তাকে কাজ করতে হবে। সে খালি তারটা জিনিস মাথায় রেখে কাজ করলে হবে না। সো ইটস আ সিস্টেমস অ্যাপ্রোচ, এভরিথিং এফেক্টস এভরিথিং এলস। হ্যাঁ, সো আমারটা আমি করে দিলাম তাহলে কাজ হবে না, সিস্টেম উইল নট ওয়ার্ক। হিয়ারার্কিক্যাল, ভার্টিক্যাল। হিয়ারার্কিক্যাল মানে টপ টু বস, অনেকগুলো লেয়ার, ফ্ল্যাট লেয়ার, সবাই মোটামুটি একই লেভেলে। এখানে কাজ করা এই ম্যানেজমেন্ট কিন্তু ভালো, সবাই বস, কিন্তু সবাই বস, সবাই মাস্ট বি এক্সট্রিমলি রেসপন্সিবল। দে মাস্ট বি মানে মোটিভেটেড, প্রোঅ্যাক্টিভ, নিজেরাই কাজ করবে, ঝগড়াঝাটি করবে না। না আমি বস না তুমি বস, এই নিয়ে হয়েছি এখানে হবে, সেখানে আমার হিয়ারার্কিক্যাল ভার্টিক্যালি করে দিতে হবে। সুতরাং তোমার যদি সেই লেভেল অফ ডেভেলপমেন্ট, মেন্টাল, কালচারাল, পলিটিক্যাল ডেভেলপমেন্টের মধ্যে তুমি বড় না হও, তুমি এই ধরনের অর্গানাইজেশনে তুমি হাবুডুবু খেতে থাকবে। বাট দিস ইজ দ্য বেস্ট অর্গানাইজেশন, রিয়েলি ইট ওয়ার্কস মাচ বেটার। স্পেশালাইজেশন, তুমি খালি একটা জিনিসই জানো মডার্নে। এখন ইন্টারডিসিপ্লিনারি, তোমাকে কয়েকটা জিনিস খুব ভালো মতো জানতে হবে। রেশনাল অর্ডার, খুব সিস্টেমেটিক, এটার পরে এটা। এখন ইউ হ্যাভ টু ইউ হ্যাভ টু ম্যানেজ এক্সট্রিমলি কমপ্লেক্স থিংস। ইটস নট ভেরি সিম্পল। একেবারে স্ট্রেট ফর এটা করলে সেটা হয়, এটা করলে সেটা হয়, এরকম নাই। তোমার অনেক কিছু করতে হবে, যেগুলো তুমি নতুন নতুন জিনিস করতে হবে তোমার কাজে, যেগুলো তুমি আগে কোনদিন করোই নাই। সেটা ভয় পেয়ে গেলে হবে না। দ্যাট কারেন্ট প্রজেক্ট ম্যানেজমেন্ট, দিস ইজ দ্য ওয়ে টু গো। সেন্ট্রালাইজড কন্ট্রোল, একজন লোকই সবকিছু করবে দায়িত্ব, আর সবাই খালি অর্ডার শুনবে। এখানে ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল, এখানে ওইভাবে কাজ করা সম্ভবই না। এগুলো যে মানে সোজা কথা হচ্ছে যে এক জায়গা থেকে অথরিটি আসে না, সবগুলো তোমার ডিসেন্ট্রালাইজ করে দেওয়া হয়। হ্যাঁ, সুতরাং সবাই অথরিটি, সবাই ঠিক মতো কাজ করে। এক্সপার্টস, এখানে মেরিটোক্রেসি, যে ভালো পারবে সেই অর্গানাইজেশন উপরে উঠে যেতে। হ্যাঁ, ইভেন তার যদি এডুকেশন ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট ইফ ইউ আর কেপেবল ইউ ক্যান গো আপ দ্য ল্যাডার। টাইটলি কাপল সিস্টেম, একটার সাথে আরেকটা খুব শক্ত হবে। এটা নেটওয়ার্ক, ইটস আ বিগ নেটওয়ার্ক, অনেক লোক অনেক জায়গায় কাজ করতেছে, যে কেউ যে কারোর সাথে কিন্তু এখানে কাজ করতে পারে। মাইক্রো ম্যানেজমেন্ট, মানে প্রতিটা জিনিস দেখা হয়। আর পোস্ট মডার্ন হচ্ছে ব্ল্যাক বক্স, যে একটা জিনিস এরকম কম্পিউটার সফটওয়্যার, একটা সাবরুটিন, একটা ব্ল্যাক বক্স। আমি খালি জানি যে সাবরুটিনটাতে যে ইনপুট দিলে রাইট কারেক্টলি আউটপুট দেয়, আর যে আরেকজন লোক কোনো সাবরুটিন তৈরি করবে না, সে খালি সব সাবরুটিন গুলো ইউজ করে একটা টোটাল প্রোগ্রাম ডেভেলপ করার প্রসেসটা জানে। সো ইউ উইল ইউজ ব্ল্যাক বক্স। কিন্তু এখানে তা না, মডার্ন ম্যানেজমেন্ট আমার প্রত্যেকটা জিনিসের মধ্যে সে ঢোকে আর কি, আর পোস্ট মডার্ন তা ঢোকে না। কিন্তু he knows how to choose the right black boxes, how to make sure that the black boxes are doing the right job without getting into the details of it, and then integrate them to produce the product. Hierarchical decision making concept, এখানে খালি ওই যে উপরের বস নিচের অর্ডার দিবে, সে আবার তার বসের কথা শুনবে, এভাবেই চলতে থাকবে সব। এখানে সবাই মিলে ডিসিশন নেয়, কনসেনসাস সুইচিং। ব্যুরোক্র্যাটিক স্ট্রাকচার, হাইলি ব্যুরোক্র্যাটিক, মানে এরপরে তার কাছে ফাইল যাবে সিনিয়র সেক্রেটারি থেকে জয়েন্ট সেক্রেটারি থেকে অ্যাডিশনাল সেক্রেটারি থেকে মিনিস্টার থেকে প্রাইম মিনিস্টার, এসব করতে করতেই সব সময় শেষ। এটা কলেজিয়াল কমিউনিটি, সবাই মিলে একসাথে খুব দ্রুত ডিসিশন কাম শেষ। ইনক্রিমেন্টাল, ছোট ছোট ভাবে কাজ করে, ডিসকন্টিনিউয়াস প্রসেস, কোনটা আগে কোনটা পরে সেটা না। ওদের একদম ফুললি এটার পরে এটার পরে তা না, ডিসকন্টিনিউ, কোনটা আগে কোনটা পরে করে কাজটা
মানে এই জন্য তোমাকে অনেক অনেক শার্প হইতে হবে ইন দ্য পোস্ট মডার্ন ম্যানেজমেন্ট সিস্টেম। ক্লোজ সিস্টেম, ইটস অ্যান ওপেন সিস্টেম। ইট ইন্টারাক্টস নট অনলি ক্লোজ মানে খালি উইদিন দ্য অর্গানাইজেশন, আমি আর অন্য কিছুই তাকাবো না, আমি খালি আমার বসের দিকে তাকাবো, সেভাবে কাজ করবো। ওপেন, নাও আই হ্যাভ টু কিপ মাই ইয়ার্স এন্ড নোজ ওপেন উইদিন দ্য আউটসাইড দ্য অর্গানাইজেশন, সব মিলে আমাকে কাজ করতে হবে। So actually postmodernism is much more difficult and much more challenging, but much more rewarding as well. And you need to have tremendous qualities to be an effective role player in the postmodern project management era. So now what is a project? A project is an endeavor that is undertaken to produce results expected from the requesting party. It's a kind of a definition. যেটা একটা কাজ, যেটা হচ্ছে যে আমাকে একজন ক্লায়েন্ট বলছে আমি এটা করতে চাই, আমি ওই করতে চাইলে এটা একটা প্রজেক্ট নিতে হবে, আমি পদ্মা ব্রিজ করতে চাই। কে বললো? বাংলাদেশ গভর্নমেন্ট বললো। করতে চাইলে যে কাজটা নিবে, কে নিছে? এটা নিছে বোধহয় চায়না রেলওয়ে, সিআরএসসি, আই ডোন্ট নো, প্রাউডলি তারা এটা করে দিচ্ছে। সো দ্যাটস তাদের জব হচ্ছে টু গেট দ্য ব্রিজ ডান এন্ড মেক ইট ওয়ার্কিং and produce the results that is expected by the Bangladesh government, which is the requesting part. So specifically project কি হবে? It will accomplish a specific client need. Client এখানে ধরো বাংলাদেশ গভর্নমেন্ট বলি পদ্মা ব্রিজের বলে, তার নিড বা গোল ফিল আপ করে পদ্মা ব্রিজ করে দিবে, যাতে ঢাকার সাথে ফরিদপুর ভাঙা পরবর্তীতে এশিয়ান হাইওয়ে টু ইন্ডিয়া অর টু দ্য রেস্ট অফ সাউথ ইস্ট এশিয়ার সাথে আমরা যোগাযোগ করতে পারি, এন্ড বিজনেস কমিউনিকেশন সবকিছুই চলে। Guided by a leader or project manager, এই পুরো প্রজেক্টের দায়িত্ব একজন টপ বস ও সেভারাল প্রজেক্ট ম্যানেজার থাকতে হবে, একজন থাকে প্রথমে। Composed of cross departmental personnel, এখানে বিভিন্ন একটা পদ্মা ব্রিজ করতে হলে জিওটেকনিক্যাল, স্ট্রাকচারাল, ইকোনমিক্স, লিগাল, কন্ট্রাক্টিং, লয়ার্স, আমার ইলেকট্রিক্যাল, ওই তারপরে ধরো ওয়াটার রিসোর্স, ওই মেকানিক্যাল, হ্যাঁ বহু কিছু দরকার হয়। হ্যাঁ, সো অনেক ধরনের এক্সপার্টস এই প্রজেক্ট করতে হবে। পারফর্ম আমি তো পদ্মা ব্রিজ যদি এখন অলরেডি 7-8 বছর হয়ে গেছে, যদি আরো 17-20 বছর নেই, তাহলে লোকে বলবে তোমার পদ্মা ব্রিজ করার দরকার নাই। যদি এটা 5 বছরের যে পদ্মা থেকে 100 গুণ ভালো হয়, 20 বছরে কমপ্লিট হয়, you don't need the পদ্মা ব্রিজ, so it is performed for a fixed duration of time. তো প্রজেক্টস ক্যারেক্টারিস্টিক্স, এখানে এগুলো কিছু কিছু রিপিটেশন হবে। প্রজেক্টস হ্যাভ আ পারপাস, এটা ক্লিয়ারলি ডিফাইন্ড এইমস থাকতে হবে, এন্ড ক্লিয়ারলি ডিফাইন্ড রেজাল্টস প্রডিউস করতে হবে। হাবি জাবি আবছা আবছা জিনিস, এটা করতে চাই, সেটা করতে চাই, ওটা হতে পারে, সেটা হতে পারে, ভাষা ভাষা কথা বলা প্রজেক্টের বেলায় চলবে না। ইট মাস্ট বি ভেরি কংক্রিট, ভেরি স্পেসিফিক। আমার মানে আর লাস্টে যখন প্রজেক্ট আমি করবো, তখন আমার সবকিছু জানতে হবে যে আসলে আমি কি করতে চাই এবং এক্স্যাক্টলি কি করতে চাই। প্রজেক্টস আর রিয়েলিস্টিক, যেটা আমি করতে চাই সেটা আমার যে লোকজন, টাকা পয়সা যা কিছু আছে, আমার যে পরিবেশ পরিস্থিতি, ফাইন্যান্সিয়াল, হিউম্যান সবকিছু মিলে আমার কাছে আছে বা অন্যের কাছ থেকে নিব, সেটা করা সম্ভব হইতে হবে। এটা আমার বুঝতে হবে, তারপরেই প্রজেক্ট আমি নিব, নাহলে এটা প্রজেক্টটা করে কোনো লাভ না। আমি যদি চিন্তা করি আচ্ছা বাংলাদেশকে আমি আমেরিকা বানাই দেবো, ঢাকা শহরকে নিউ ইয়র্কের মতো করে ফেলবো 2 বছর, একটা প্রজেক্ট নিব, obviously it's not realistic. এটা করার জন্য যে রিসোর্স, হিউম্যান ফাইন্যান্সিয়াল রিসোর্স, হিউম্যান রিসোর্স, ট্রেনিং, ডেভেলপমেন্ট, কালচার কোনো কিছুই আমাদের নাই। সুতরাং ইটস আনরিয়ালিস্টিক। এটা বলা মানে হচ্ছে উই আর নট ইভেন সিরিয়াস অ্যাবাউট ডুইং আ প্রজেক্ট। প্রজেক্টস আর লিমিটেড ইন টাইম এন্ড স্পেস। প্রজেক্টের একটা শুরু হইতে হবে, একটা এন্ড হইতে হবে। প্রজেক্ট এন্ড শুরু করতে হবে একটা সময় গিয়ে, হ্যাঁ সবকিছু দিয়ে মোবিলাইজ করে টাকা পয়সা মানুষ, তারপর ওটাকে শেষ করতে হবে। হ্যাঁ, শেষ করে এটা হ্যান্ড ওভার করতে হবে, যাতে প্রজেক্টে যে কাজ করা যাচ্ছে সেটা হয়। So they are implemented in specific places and contexts. কোনো এক জায়গায় তো প্রজেক্টটা করতে হবে ন্যাচারালি। প্রজেক্টস আর কমপ্লেক্স। প্রজেক্ট করতে হলে প্রজেক্টে বহু ধরনের কম্পোনেন্ট থাকে, বিভিন্ন ধরনের ডিসিপ্লিন কে কাজে লাগাতে হয় আমার। So it requires rallying various planning and implementation skills, involves various partners and players. বহু লোক, সে ক্লায়েন্ট, হয়তো আজকে পদ্মা ব্রিজে আমার ওইদিকে জমি অধিগ্রহণ করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে, ওখানে কৃষকরা হইচই করলো, বা আমাদের এয়ারপোর্ট করতে চাইছিল কোথায় জানি মুন্সিগঞ্জের ওদিকে, তখন ওই চলন বিমলা কোথায়, ওখানকার লোকজন হইচই করছে, সেই এয়ারপোর্ট আর করতে পারে না। সো ইট ইনভলভস ভ্যারিয়াস পার্টনার এন্ড প্লেয়ার্স, সবাইকে আমার কনভিন্স করতে হবে, নাহলে প্রজেক্ট আমি শুরুই করতে পারবো না। প্রজেক্টস আর কালেকটিভ, সবাই মিলে করতে হয়, প্রজেক্ট একজনে হয় না। একজন সুপার ব্রিলিয়ান্ট আইনস্টাইন থাকলে কোনো লাভ নাই। ইটস আ কালেকটিভ ওয়ার্ক। এই জন্য অনেকটা দেশে দেখা যায়, ধরো ফর এক্সাম্পল ইন্ডিয়াতে এমন লাগাতে গুগলের ইয়ে হচ্ছে ধরো কি জানি পিচাও, আবার মাইক্রোসফটের হচ্ছে চিফ ইয়ে, কিন্তু আই থিঙ্ক কম্পেয়ার টু দ্যাট চায়না, ওদের যে সফটওয়্যার বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সবকিছুতে যে ডেভেলপমেন্ট, ওকে তুমি পিছাও বা এরকম একজন আইডেন্টিফাই করতে পারছো না। ইট ডাজন্ট ম্যাটার। আমার মনে হয় চায়নার সুপার কম্পিউটার উইথ দ্য মোস্ট পাওয়ারফুল সুপার কম্পিউটার ইন দ্য ওয়ার্ল্ড, দেয়ার ওন সুপার কম্পিউটার, নট ওয়ান, মেনি। তো তার মানে হচ্ছে ইটস নট অ্যান ইন্ডিভিজুয়াল হুইচ ইজ রিয়েলি ইম্পর্টেন্ট, ইট ইজ হাউ ইউ স্ট্রাকচার দ্য হোল গ্রুপ। সবাই মিলে তোমার করার ক্যাপাসিটি কি ধরনের,
একজন দুজন ইন্ডিভিজুয়াল ইজ নট রিয়েলি এন ইস্যু। So they're products of collective endeavors. They involve teamwork and various partners and cater for the needs of others. Projects are unique. একটা প্রজেক্ট থেকে অন্য প্রজেক্টে হুবহু কপি করে দিবে, একটা প্রজেক্ট করলে এভাবে করা যায় না। প্রজেক্টসে কখনো হুবহু মিল থাকে না। There are some elements, common features, common principles, but they are not the same. Projects stem from from new ideas. They provide a specific response to a need or problem. They're innovative. Projects are an adventure. তুমি যদি অ্যাডভেঞ্চার পছন্দ করো, হাজার হাজার সমস্যা আসবে, অকল্পনীয় সমস্যা আসবে। যেরকম পদ্মা ব্রিজ করার সময় ওয়ার্ল্ড ব্যাংকের টাকা নিতে গিয়ে ঝামেলা, দিবে না টাকা, চুরি হয়েছে, চামারি হয়েছে, করাপশন হয়েছে, তারপর প্রজেক্টই বন্ধ হয়ে গেল। তারপরে ইউ স্টাক টু ইট, তারপরে এই ক্রিটিসাইজ করলো, সেই ক্রিটিসাইজ করলো, হইচই করলো, পলিটিক্স হলো, লাস্টে পদ্মা ব্রিজ হয়ে গেল। সো ইটস অ্যান অ্যাডভেঞ্চার। যারা এটাকে ডিল করছে, যারা এটাকে সব যেগুলো ওভারকাম করে অ্যাকচুয়ালি প্রজেক্টটাকে ইমপ্লিমেন্ট করছে, they must be very capable, highly adventurous, highly motivated people. Every project is different and groundbreaking. They always involve some uncertainty and risk. Some uncertainty, most of the time involves major uncertainty and major risk. Projects can be assessed. একটা প্রজেক্ট করা যাবে কি, করা যাবে না, কিভাবে করা যাবে, কতটুকু সময় লাগবে, এটা কিছুটা পূর্ব অভিজ্ঞতা থাকলে, না অভিজ্ঞতা থাকলেও আমরা একটা আন্দাজ করতে পারি। এটা হচ্ছে অ্যাসেস, প্ল্যান্ড এন্ড ব্রোকেন ডাউন ইনটু মেজারেবল এইমস which must be open to evaluation. Projects are made up of stages. প্রজেক্টস এর কয়েকটা ডিস্টিংক্ট স্টেজ আছে। এক স্টেজ থেকে আর এক স্টেজে যেতে থাকে কাজ। প্রথমে অল্প হয়, আস্তে আস্তে শুরু হয়। তখন যদি মনে করে প্রজেক্ট তো আগাচ্ছেই না, প্রথম দিকে প্রজেক্টের কাজ আগাবে না, কারণ সবকিছু মোবিলাইজ করতে শুরু করতে সময় লাগে। তো যারা আনারি, এই জন্য পেপার টেপারে লিখবে যে এই প্রজেক্ট আর হচ্ছে না, প্রজেক্ট শেষ, প্রজেক্ট ধ্বংস হয়ে গেল। কারণ যে সাংবাদিক পড়ছে তার প্রজেক্ট সম্বন্ধে কোনো ধারণা নেই। অনেক সময় সে ঠিক কথাই বলে, বিকজ অবভিয়াসলি হয়তো প্রজেক্টটাতে কোনো সমস্যা হচ্ছে। অনেক সময় সে আবার বেঠিক কথা বলে, কারণ সে প্রজেক্ট সম্বন্ধে জানে না। প্রথমেই সবকিছু ধামাধাম হতে থাকে না। ইট টেকস টাইম and have distinct identifiable stages. সেটা আমরা ফিগার ইন দ্য নেক্সট স্লাইড। এটা ভুল হচ্ছে কারণ আমি স্লাইডগুলো চেঞ্জ করে দিছি। ও আচ্ছা, এখানে প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক্স, আচ্ছা এটা এখানে দিচ্ছে। আচ্ছা প্রজেক্ট ক্যারেক্টারিস্টিক্স এখানে একটা ছবি আছে, যেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, রি-ইঞ্জিনিয়ারিং। প্রথমে তুমি এটাকে এখানে যেটা যদি দেখো, একটা প্রজেক্ট কি করবো, এটা শুরু মানে একটা প্রজেক্ট জিনিস করতে চাই, এটাকে বলে হচ্ছে, আমি নিজেই দেখছি না চোখে, তবু আমি দেখে চেষ্টা করি, রিসিভ ব্রিফ। ছোটভাবে একটা লেখা হয়, আমরা এই জিনিসটা করতে চাই, একটা অফিসিয়ালি একটা 2, 3, 5, 10, 20 পাতার ডকুমেন্ট তৈরি করা, যে আমরা এরকম একটা জিনিস চাই, যে ক্লায়েন্ট যে চায় সে লেখে, এটা আমরা একটা পদ্মা ব্রিজ করতে চাই, পদ্মার এখানে এই লোকেশনে করতে চাই, ছোটখাটো ভাবে লেখা হয় আর কি। তারপর একটা প্ল্যান শুরু করা হয়, প্ল্যানিং করা হয়। এখানে সময় সে হয়তো অলরেডি কনসালটেন্টকে নিয়োগ করতে পারে, করে তুমি একটা মাস্টার প্ল্যান তৈরি করো, কোথায় করা যায়, না করা যায়, কিরকম হবে, কত সাইজ হবে, কত বড় হবে, কয় মাইল হবে, কি কি লাগবে, মেইন কম্পোনেন্ট গুলো কি। তারপরে এই প্ল্যানিং করার পরে তারা একটা প্রিলিমিনারি ডিজাইনের সময় করে কনসালটেন্ট, ফিজিবিলিটি স্টাডি করে, প্ল্যানিং করে, ফিজিবিলিটি স্টাডি ফিজিবল হলে প্ল্যানিং করে, প্ল্যানিং করে একটা প্রিলিমিনারি ডিজাইন তৈরি করে। অনেক সময় ডিজাইনার গেছে, ডিজাইনার প্রিলিমিনারি ডিজাইন করে, তারপর ডিটেইল ডিজাইন করে, তারপরে ড্রয়িংস তৈরি করে, তারপরে ডিটেইলিং করে, তারপরে বিল অফ কোয়ান্টিটিস, বিওকিউ, কতটা কি জিনিস লাগবে সেগুলো তৈরি করে, হিসাব নিকাশ করে, কত টাকা লাগবে, তারপরে তারপরে এই সব তৈরি হয়ে গেলে, এগুলো কাজ হচ্ছে ডিজাইনার এন্ড কনসালটেন্টদের। তখন সেটাকে একটা সরকারের কাছে, তারা সরকারের পক্ষ থেকে টেন্ডার দেয়, যে কারা কারা এটা, যেগুলো কাগজ কলম করছে, প্রত্যেকটা জিনিস সম্বন্ধে পরিষ্কার আইডিয়া থাকতে হবে, তার থিওরিটিক্যাল এন্ড প্র্যাকটিক্যাল পার্টস। তো অ্যাকচুয়ালি যারা কনসালটেন্ট তাদের কিন্তু অনেক প্র্যাকটিক্যাল কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অথবা প্র্যাকটিক্যাল কাজ পরিষ্কারভাবে বুঝতে হবে, এবং থিওরিটিক্যালও খুব সাউন্ড হইতে হবে, দুইটাতেই খুব সাউন্ড হতে হবে, নাহলে কিন্তু আসলে ভালো ডিজাইনার হওয়া যায় না। কারণ সে মাথার মধ্যে কাগজে কলমে যেটা তৈরি করে দিবে, হুবহু সেটাই কিন্তু কন্ট্রাক্টর ইমপ্লিমেন্ট করবে। দ্যাট উইল বি ভেরি চ্যালেঞ্জ। আমি যদি বলে দিই তুমি হচ্ছে পদ্মার তলায় তুমি এত ফিটে এরকম একটা ইয়ে বানাও, আমার পদ্মা নদীর হয়তো মাঝখানের ড্যাপ বর্ষাকালে হয়তো 100-150 ফিট, কিন্তু 10-12 20 তলা বিল্ডিং এর সমান, তার নিচে আরো 20 তলা বিল্ডিং, বেডের তলায় যেতে হবে, যেখানে ধরো দেখা যাবে হয়তো 20-30 ফিট নিচে এমন কঠিন বালু যেটা ভেদ করে যাওয়া হয়, তোমার খুবই শক্ত ডেন্স বালু, তো তার নিচেও আমাকে আরো 20, কন্ট্রাক্টরকে তো কাজটা করতে হবে, বিরাট এক বিশাল এগিয়ে কিভাবে সে পানির মধ্যে একটা আরসিসি একটা কলম বানাবে, একটা পাইল বানাবে, স্টিল দিবে, ইয়ে করবে, কাস্টিং করবে, মিলিয়নস অফ টনস খালি পাইলিং করতে হবে। হাউ উইল ইউ ডু ইট, যেখানে প্রচন্ড খরস্রোতা এই নদী। তো সো কন্ট্রাক্টর হ্যাজ সেভারাল চ্যালেঞ্জেস অলসো, কিন্তু যে ডিজাইনার তাকে কি
অ্যাকচুয়াল টেকনিক্স অ্যাভেলেবল, কন্ট্রাক্টর কিভাবে করে না করে এটা আমি জানি না, তাহলে কিন্তু কাজটা করা যাবে না। তার আন্দাজ থাকতে হবে যে এই কাজটা করতে হলে প্র্যাকটিক্যালি কি ধরনের টেকনোলজিস অ্যাভেলেবল এবং কিভাবে সেটা করা যাবে। সে নিজে এটা করবে না করবে আরেকজন, সেটাও একটা চ্যালেঞ্জ। আমি সব জানিও এটা কিভাবে করতে হয়, জানা আর ওটাকে অ্যাকচুয়ালি করার মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে, এটা বুঝতে হবে। তো টেন্ডার দেওয়া হবে, তারপরে টেন্ডারে বিভিন্ন কনস্ট্রাকশন কোম্পানি পার্টিসিপেট করবে, বিড করবে, তারা বলবে আমরা এই করে দিব। দে মাস্ট বি টেকনিক্যালি কোয়ালিফাইড, তারপরে তাদের ফাইন্যান্সিয়াল অফার থাকবে, সেটা দেখা হবে। দেখে টেকে এই টেন্ডারে কন্ট্রাক্টরকে বা সিরিজ অফ কন্ট্রাক্টরকে কাজ দেওয়া হয়, তারপরে এটা মোবিলাইজ করা হয়, তারপরে এটা কনস্ট্রাকশন করা হয়, বিভিন্ন প্রসেস আছে। তারপরে কনস্ট্রাকশন করে এটা ব্লুতে চলে আসলাম এখন। তারপরে হচ্ছে কমিশন, কনস্ট্রাকশন শেষ করার পরে এটাকে টেস্টিং করে কমিশন করে প্রজেক্টটাকে হ্যান্ড ওভার করে দেওয়া হয়। অপারেটিং ডকুমেন্টেশনও, আর এটা কিভাবে চালাইতে হবে না চালাতে হবে সব ডকুমেন্ট দিয়ে এটা হ্যান্ড ওভার করা হয়, তখন তারা অপারেশনস এন্ড মেইনটেনেন্স শুরু হয়। অপারেশনস এন্ড মেইনটেনেন্স আছে হচ্ছে হ্যান্ড ওভার, অপারেশনস শুরু করা হয়, তখন আস্তে আস্তে সমস্যা হয়, মেইনটেইন করতে হয়, কিছু ঠিকঠাক নষ্ট হয়ে গেলে রিপেয়ার করতে হয়, রিফারবিশ করতে হয়, আপগ্রেড করতে হয়। তারপরে অনেকদিন প্রজেক্ট চলার পরে এটা একসময় ডিকমিশন করে দিয়ে নতুন প্রজেক্ট করতে হয়। আমাদের যেরকম কিছু বৃষ্টি ভেঙে ফেলছে, সেই ব্রিজ আর ইউজই করে না, ভেঙে ফেলছে বাট অ্যাবান্ডন করেছে, নতুন ব্রিজ করেছে। তারপরে আবার নতুন করে প্রজেক্ট শুরু হয়। দিস ইজ দ্য ভ্যারিয়াস স্টেজেস অফ প্রজেক্ট, এটা একটার মধ্যে ঢুকায় দেওয়া হয়। সাধারণত যে প্রজেক্টটা করবে তার অনেক সময় এক্সপার্টিস থাকে না, তো সে তখন একজনকে নিয়োগ করে প্রজেক্টটা করার জন্য। এটা অবশ্য বাদ দিলেও হয়তো এটা দরকার হয় না, অলরেডি হয়েও গেছে। আচ্ছা, এখন হোয়াট ইজ প্রজেক্ট ম্যানেজমেন্ট? আমি তো প্রজেক্ট কি কি প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স কি এগুলো তো বললাম। তো এই প্রজেক্টটা করতে হলে আমার এটা প্রজেক্টটাকে ম্যানেজ করতে হয়। ফার্স্ট যে প্রজেক্ট করে হি হ্যাজ টু ম্যানেজ অল দিস ডিফারেন্ট গ্রুপস অফ পিপল, ইঞ্জিনিয়ার্স, আর্কিটেক্টস, জিওলজিস্ট, তারপরে গভর্নমেন্টের অফিসিয়ালস, অ্যাডমিনিস্ট্রেশন, বাজেট, কস্টিং, কন্ট্রাক্টর, সবগুলো কিন্তু একটা পার্টিকুলার অফিস থেকে, প্রজেক্ট ম্যানেজমেন্ট অফিস থেকে সে করে এবং প্রজেক্ট ম্যানেজার। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স অফ কোডিং। আর্ট অ্যান্ড সায়েন্স মানে কি? এটা খালি তুমি সব অঙ্ক দিয়ে করে আমার সিভিল ইঞ্জিনিয়ারিং ডিজাইন হবে, কিছুটা জিওটেকনিক্যাল ডিজাইন হবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, কারের ডায়নামিক্স পার্ট, রকেটের সব পার্ট, সব একদম ইট মাস্ট বি প্রিসাইজলি অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং। বাট প্রজেক্ট ম্যানেজমেন্ট তা করা যাবে না। You're dealing with people, you're dealing with multivariable problem, মানুষ, গভর্নমেন্ট, স্টেক হোল্ডার, আন্দোলন। যে কয়লার খনি যেখানে করতে এসেছিল দিনাজপুর, ওটা করতেই পারে নাই, পরে মানুষের আন্দোলন হয়। ইট ইজ দ্য আর্ট অ্যান্ড সায়েন্স। তো এটা সায়েন্সও আছে, আমরা অনেক সায়েন্স ইউজ করবো, কিন্তু মানুষের সাথে যে কথাবার্তা বলা, এক এক জায়গায় একই জিনিস একই ফর্মুলা সব জায়গায় খাটালে হবে না। অফ কোঅর্ডিনেটিং কি পিপল, ইকুইপমেন্ট, মেটেরিয়ালস। মানুষ ছাড়া তো কাজ হয় না। ইকুইপমেন্ট, যন্ত্রপাতি লাগবে, মেটেরিয়ালস, র মেটেরিয়ালস লাগবে, কংক্রিট লাগবে, স্টিল লাগবে, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ইকুইপমেন্টস লাগবে, যেটা ইকুইপমেন্ট আছে, মানি, পয়সা লাগবে, এগুলো করতে স্কেডিউল, সময় লাগবে। আজকে চেষ্টা করবো, কালকে আমার প্রজেক্ট হবে না, ইট উইল টেক টাইম, 3, 4, 5 ইয়ার্স বড় প্রজেক্টে। টু কমপ্লিট আ স্পেস এগুলো লাগবে অন টাইম উইদিন অ্যাপ্রুভড কস্ট। আমি যদি একটা বলি যে আমাকে যে কোনো প্রজেক্ট আমাকে বহু মানে 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 1000 কোটি, 10,000 কোটি, আমাকে তো আনলিমিটেড মানি কেউ দিবে না। সুতরাং there must be a specific cost to do the project. খুব বেশি হয়ে গেলে লোক হয়তো বলবে যে টাকা আমার নাই, আমি এটা করবো না। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনক্লুডস দ্য ফাংশনস। এখন ফাংশন কি? এগুলো দিয়ে করতে হয়, কিন্তু প্রজেক্ট ম্যানেজমেন্টের মধ্যে মেইনলি প্রজেক্ট ম্যানেজাররা কি করে? ফার্স্ট দে হ্যাভ টু প্ল্যান। On the plan, they organize the project, organize the people, equipment, materials, money, schedule, যেটা উপরে দেওয়া আছে। Then staff, লোক নিয়োগ করে, তারপর লোককে ডাইরেক্ট করে কাজগুলো করার জন্য। Then they control these people. তারা ঠিক মতো বেতন দেয়, ইয়ে করে, ঠিক মতো কাজ করছে কিনা, কাজের কোয়ালিটি সে হচ্ছে সেগুলো কন্ট্রোল করে। তো অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, তোমরা জানো কিনা পিএমআই একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট আছে, যারা প্রজেক্ট ম্যানেজমেন্ট ম্যানেজার হিসেবে, সিভিল ইঞ্জিনিয়ার প্রচুর প্রজেক্ট ম্যানেজার হিসেবে কাজ করে। বাংলাদেশের 2100 মেগা প্রজেক্ট হচ্ছে, আরো মেগা প্রজেক্ট হবে। এখন ইন্ডিয়াতে প্রচুর মেগা প্রজেক্ট হচ্ছে, ভবিষ্যতে পাকিস্তানের সিপে একজন, চায়নারা বিরাট কারাকোরম হাইওয়ে থেকে অনেক বড় বড় মেগা প্রজেক্ট করেছে। সারা ওয়ার্ল্ড ওয়াইড আসলে, বিশেষ করে আমাদের মতো দেশগুলোতে আসলে লট অফ ইনফ্রাস্ট্রাকচার ডেফিসিয়েন্সি, যেন ডেভেলপমেন্ট হচ্ছে না। কিন্তু বাংলাদেশে যেগুলো করছে এগুলো পাওয়ার প্লান্টস, রোডস, ব্রিজেস, পোর্টস, রিভার পোর্টস, হ্যাঁ, তারপরে তোমার এয়ারপোর্টস, রেলওয়েজ, এগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, হিউজ প্রজেক্টস। এগুলো না করলে তারপরে তোমার স্পেশাল ইকোনমিক জোনস, ইন্ডাস্ট্রিতে গ্যাস দেওয়া, হ্যাঁ, তারপরে ট্রান্সপোর্টেশন দেওয়া, এগুলো সব দেওয়ার ব্যবস্থা করলে তোমার আস্তে আস্তে ইন্ডাস্ট্রি হবে, ইন্ডাস্ট্রি হলে ইকোনমি ডেভেলপ হবে, ইন্ডাস্ট্রিয়ালাইজ হবে। তো এখন তার ফলে বহু লোক ভবিষ্যতে সিভিল ইঞ্জিনিয়াররা, বিশেষ করে আমাদের দেশের বাইরে, সারা পৃথিবীতে, আমেরিকায় বোধহয় সাম ফিউ ট্রিলিয়ন ডলার ওরা এখন ওদের সব
ইনফ্রাস্ট্রাকচার ওদের সব পুরনো হয়ে গেছে, ওগুলো আপগ্রেড। আর চায়না তো ইজ লাইক এন ইনফ্রাস্ট্রাকচার মার্বেল, এবং এখনো তারা সারা পৃথিবীতে এখানে এত লোক, এত তারা বিল্ড করছে, এবং এত তাদের ম্যান পাওয়ার, ইকুইপমেন্ট, রিসোর্সেস ডেভেলপ করে গেছে, তার সাথে বেল্ট অ্যান্ড রোড থেকে সারা পৃথিবীতে তারা কাজ করতেছে। এবং দে ক্যান ডু দেয়ার ওন ওয়ার্ক এন্ড দে ক্যান ডু আফ্রিকা, এশিয়া, এমন কোনো জায়গা নেই, ইউরোপেও প্রচুর জায়গায় তারা কাজ করছে, ল্যাটিন আমেরিকা, and they're doing it very well actually. হ্যাঁ, যদিও লোক খুব চাইনিজদের এই দুর্নাম বাট উইদাউট দ্য চাইনিজ, পৃথিবীর খালি বাংলাদেশে না, পৃথিবীর বহু দেশে কোনো ধরনের বড় বড় প্রজেক্ট ঠিক মতো করা যাবে না। সো এই প্রজেক্ট ম্যানেজার তুমি হিসেবে কাজ করবা, তখন প্রজেক্ট ম্যানেজমেন্ট স্কিলস গুলো তোমার প্রফেশনাল কয়েক বছর কাজ করার পরে প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে অনেকগুলো সার্টিফিকেশন পরীক্ষা আছে, ওরা কি কি জিনিস লাগে ওগুলো আইডেন্টিফাই করে প্র্যাকটিক্যালি, ওগুলো তুমি যদি পাস করো তুমি সারা আস্তে আস্তে অনেকগুলো একটা একটা করে দিতে হয়, উইথ এক্সপিরিয়েন্সও থাকতে হয়, নাহলে মিনিমাম এক্সপিরিয়েন্স না থাকলে তুমি পরীক্ষাতে অ্যাপিয়ার করতে পারবে না, কারণ এগুলো অ্যাপিয়ার করে লাভ নেই, এগুলো থিওরিটিক্যাল নলেজ হবে না। প্র্যাকটিক্যালি কাজ করার সাথে সাথে তোমার যদি থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থাকে দেন ইউ উইল বিকাম আ ভেরি গুড প্রজেক্ট ম্যানেজার। সো তাদের 9টা এরিয়া আছে অফ নলেজ যেটা দরকার। একটা হচ্ছে ইন্টিগ্রেশন ম্যানেজমেন্ট, অনেক লোককে একসাথে ইন্টিগ্রেট করে, অনেক ধরনের ডিসিপ্লিনকে ইন্টিগ্রেট করে কাজ করতে হবে। স্কোপ মানে আমার কি করতে হবে, কাজগুলো কি কি, এটা আইডেন্টিফাই করা, দ্যাটস কল্ড স্কোপ ম্যানেজমেন্ট। এটা ভালো মতো আইডেন্টিফাই করতে হবে, যদি কাজ ঠিক মতো আইডেন্টিফাই না করতে পারো অফকোর্স প্রজেক্ট ঠিক মতো হবে না। টাইম ম্যানেজমেন্ট, সঠিক সময়ের মধ্যে করতে হবে, এক্সাক্ট টাইমে কখনোই হয় না, কিন্তু এমন ভাবে করতে হবে যাতে এক্সাক্ট টাইমের কাছাকাছি সময় হয়। অসম্ভব টাইম ডিলে হলে তুমি প্রজেক্ট ম্যানেজার হিসেবে ইউ উইল ইউজলেস এন্ড ইউ উইল লুজ ইউর জব। কস্ট ম্যানেজমেন্ট, গেট বাজেট তার মধ্যে করতে হবে এবং উইদিন আ সার্টেন রেঞ্জে করতে হবে। তুমি যদি মিলিয়ন অফ ডলার করে ফ্যান্টাস্টিক প্রজেক্ট করো, মিলিয়ন করে প্রজেক্ট ম্যানেজার থাকবে না। কোয়ালিটি, অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটির হইতে হাবি জাবি একটা সব তৈরি করে দিলে কাজ করতেছে, কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, এটা নড়চড় করে ওটা ড্যাকর ব্যাকর করে, তাহলে কিন্তু কাজ হবে। হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, অফকোর্স তুমি মানুষ দিয়ে কাজ করতে হবে, বহু ইঞ্জিনিয়ার, বহু টেকনিশিয়ান, বহু কন্ট্রাক্টর কাজ করবে, বহু পলিটিশিয়ান, বহু ব্যুরোক্র্যাটস, আর্মি অফিসার, দেশের লোক, বিদেশের লোক, চাইনিজ, ইন্ডিয়ান, আমেরিকান, সবার সাথে তোমার কাজ করতে হবে। কমিউনিকেশন ম্যানেজমেন্ট, এই পুরো জিনিসটা হচ্ছে যে আমাদের বিভিন্ন মিটিং করতে হবে, করতে হবে, রিপোর্ট দিতে হবে, পড়তে হবে, ফিডব্যাক দিতে হবে। There's a huge amount of written, oral, different kinds of communication. ভদ্রতা মেনটেন করতে হবে, কাজের কথাও বলতে হবে, কঠিন কথাও বলতে হবে, at the same time রিলেশনশিপ মেনটেন করতে হবে। রিস্ক, প্রত্যেকটা কাজে হিউজ রিস্ক আছে, এটাকে আগেই আইডেন্টিফাই করতে হয় এবং রিস্ককে ম্যানেজ করতে হয়। হ্যাঁ, আগে আইডেন্টিফাই না করে পরে দেখা যাবে আল্লাহ কপালে যা রাখছে তাই হবে। এগুলো শুনতে খুব ভালো লাগে, নিজেকে খুব ধার্মিক মনে হয়, কিন্তু মডার্ন প্রজেক্ট ম্যানেজমেন্টে লাস্টে হয়তো আল্লাহ কপালে তারা তাই হয়, কিন্তু যারা আগে থেকে রিস্ক আইডেন্টিফাই করে, সেগুলো ম্যানেজ করার প্রসিজিওর তৈরি করা হয়, প্রজেক্ট আসলে কি কি করতে হবে সেই স্টেপগুলো আগেই আইডেন্টিফাইড থাকে, দেখা যায় এদের ক্ষেত্রে আল্লাহ তাদের বেলায় সুপ্রসন্ন হয় এবং বেশিরভাগ সময় এদেরও প্রজেক্ট ফেল করে, কিন্তু এদের অনেক কম প্রজেক্ট ফেল করে। প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট, বহু জিনিসপত্র কিনতে হয়, কাজ দিতে হয়, কাজ নিতে হয়, প্রকিউরমেন্ট ম্যানেজমেন্ট। এই হচ্ছে 9টা এরিয়া। আচ্ছা, এখন এটা হচ্ছে প্রজেক্ট, এর মধ্যে স্কোপ, স্কেজুল। স্কোপ মানে কি করা হবে, স্কেজুল মানে কত সময় করা হবে, বাজেট মানে কত টাকায় করা হবে। এই তিনটার মধ্যে একটা ট্রায়াঙ্গুলার, ন্যাচারালি তিনটা রিলেটেড। আমি যদি কাজ বাড়ায় দেই, আমার সময় বেশি লাগবে, টাকা বেশি। আমি যদি কাজ ঠিকই রাখি, আমি বলি খুব দ্রুত করতে হবে, মানে কাজ ঠিক রাখলাম, সময় কমাই দিলাম, টাকা বেশি লাগবে। তো এই জন্য স্কোপ, আমি বাজেট কমাই দিলাম, তো কাজ কমাই দিতে হবে। হ্যাঁ, কাজ কমাই দিতে হবে, আবার সময় বাড়াই দিতে হবে, দুটোর একটা, কারণ সব লোক রাখা যাবে না, তো কম টাকায় হয়তো আমি অনেক লোক রাখতে পারবো না। সো স্কোপ, বাজেট এন্ড স্কেডিউল, এটা তিনটা ট্রায়াঙ্গেলের তিনটা বাহু হিসেবে দেখানো হয়, যেটা এই পরের স্লাইডে দেওয়া আছে। যে স্কোপ, বাজেট, যে কোনো একটা ট্রায়াঙ্গেল তো ফর্ম হয় যদি একটা বাহুর সাইজ চেঞ্জ হয়ে যায়, তার ন্যাচারালি এই ট্রায়াঙ্গেলটা কিন্তু আর মিলবে না। এই ট্রায়াঙ্গেলটাকে মিলে আবার একটা ঠিক ট্রায়াঙ্গেল করতে হলে ওই দুইটার সাইজকে, আর্মের সাইজকে আমার অ্যাডজাস্ট করতে হবে, অ্যাঙ্গেলকেও অ্যাডজাস্ট করতে হতে পারে। এটা বলা হচ্ছে যে এইভাবে আমরা বুঝি যে কমপ্লিট ডেফিনেশন, একটা স্কোপ, একটা প্রজেক্টের একটা কাজ কি কি হবে সেটা থাকতে হবে, কত টাকা লাগবে, বাজেট, কোন সময় হবে, এবং তিনটা হাইলি ইন্টার রিলেটেড। একটা চেঞ্জ হলে অন্যগুলো অবশ্যম্ভাবী চেঞ্জ হয়ে যাবে। মেজর পার্টিস ইন আ প্রজেক্ট, প্রজেক্টের মেইন পার্টি, মেজর না বলে মানে মেইন পার্টিস কারা, ওনার, যে প্রজেক্টটা করবে, বাংলাদেশ গভর্নমেন্ট পদ্মা ব্রিজ করছে, ডিজাইনার, যারা এই প্রজেক্ট, যে কোম্পানিকে এই প্রজেক্টটা করতে দেওয়া হয়েছে, আর বিল্ডার, যে এই ডিজাইন ড্রয়িং অনুসারে অ্যাকচুয়ালি প্রজেক্টটা ফিল্ডে কনস্ট্রাকশন করবে। তো যে ডিজাইনার, সে ডিটেইল ডিজাইন তৈরি করে, ড্রয়িং তৈরি করে, স্পেসিফিকেশন তৈরি করে, কন্ট্রাক্ট ডকুমেন্টস তৈরি করে দেয়। হ্যাঁ, সব তৈরি করার পরে বিল্ডার কন্ট্রাক্টর অ্যাজ পার কন্ট্রাক্ট সব কাজ করে। সে লেবার, মানুষ জোগাড় করে, ইকুইপমেন্ট জোগাড় করে, যন্ত্রপাতি, ম্যাটেরিয়াল,
এবং তার জানা থাকতে হবে কিভাবে এই কাজটা করে দিতে হবে। পদ্মা ব্রিজে তুমি তো আর বাস টাস দিয়ে তো আর ব্রিজের ইয়ে করতে হবে না। এগুলো তোমার সব স্ল্যাব গুলো ফ্যাক্টরি তৈরি হয়েছে, বিরাট বিরাট ট্রেন আসছে চায়না থেকে ইনা 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 এগুলো যে বড় বড় ফেরি টাইপের ইয়েতে, সেখানে এই ট্রেন দিয়ে তুমি এই স্ল্যাব গুলোকে উঠাইছো, তারপরে যে বিল্ড অফ উঠায় তারপরে এই স্ল্যাব গুলো দিছো, এবং সেগুলোর জন্য নানা ধরনের হাইলি সফিস্টিকেটেড টেকনিক্স আছে, সেগুলো তোমার জানতে হবে, টেকনোলজি তোমার জানা থাকতে হবে। প্রিপেয়ার বাজেট অ্যান্ড স্ট্যাটাস রিপোর্ট, কত টাকা লাগছে এ পর্যন্ত খরচ হয়েছে, আরো কত টাকা লাগবে পরবর্তী ফেজে, এগুলো কন্টিনিউয়াসলি তোমার যে টাকা দিবে ওনার, এখানে বাংলাদেশ গভর্নমেন্ট, বাংলাদেশ রেলওয়ে ফর বাংলাদেশ গভর্নমেন্ট অ্যাকচুয়ালি, তাদেরকে বাংলাদেশ রেলওয়ে অ্যান্ড রোডস অ্যান্ড হাইওয়েজ, এদেরকে সেই রিপোর্ট দিতে হয়। ডেভেলপ প্রজেক্ট কোয়ালিটি, এখন যে কাজ হয়েছে সেটা ঠিক মতো হয়েছে কিনা, কোয়ালিটি অ্যাপ্রুভ কিনা, ঠিক মতো না হলে কি ভেঙে ফেলতে আবার নতুন করে করতে হয়। এবং ডেভেলপ বাজেট অ্যান্ড স্কেডিউল, টাকা জানি ঠিক মতো, টাকা জানি খরচ মানে অত্যধিক খরচ না হয়ে যায়, সময় মতো জানি কাজ হয়, এর জন্য কিছু কন্ট্রোল মেকানিজম তৈরি করা হয়। প্রজেক্ট টিমে কারা থাকে, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা অঙ্গ থাকতে হয়, বাজেটের যারা হিসাব নিকাশ অ্যাকাউন্টেন্ট, হ্যাঁ, এগুলো থাকতে হয়। হেলথ অ্যান্ড সেফটি, মানে খুব খেয়াল রাখতে হয়, নাহলে প্রজেক্টে যদি বহু লোকজন মরে যায়, এই হয় সেই হয়, পরে প্রজেক্টই তোমার অ্যাবান্ডন করে দিতে হবে। আর্কিটেক্টস, ইঞ্জিনিয়ার্স, টেকনিশিয়ানস অ্যান্ড কনস্ট্রাকশন টিম হবে। তো প্রজেক্ট ম্যানেজমেন্ট এখানে প্ল্যানিং কম্পোনেন্টস অ্যাকচুয়ালি কি কি হবে প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানিং কম্পোনেন্টস, প্রথমে থাকতে হবে প্ল্যান যখন তৈরি করা হয়, সেই প্রজেক্ট ম্যানেজমেন্ট প্ল্যানের মধ্যে এইগুলো উল্লেখ করা হয়। জেনারেল প্রজেক্ট সম্বন্ধে কথাবার্তা বলা হয়, কারা মেজর ক্লায়েন্ট, কে ক্লায়েন্ট, স্টেক হোল্ডার, এগুলো আইডেন্টিফাই করে তার সঙ্গে ডিসক্রাইব করে। একটা হচ্ছে একটা জেনারেল প্রজেক্ট ইনফরমেশন, জেনারেল এদের সম্বন্ধে ইনফরমেশন, নট দ্য প্রজেক্ট, হ্যাঁ, পুরো পরিবেশ পরিস্থিতি সম্বন্ধে জেনারেল ইনফরমেশন দেওয়া হয়। তারপর অর্গানাইজেশন স্ট্রাকচার, কারা কারা থাকবে প্রজেক্টে, কে কার আন্ডারে থাকবে, কে কি করবে, হ্যাঁ, কোন ধরনের স্পেশালাইজেশন থাকবে, এগুলো তৈরি করা হয়। কি কি কাজ হবে, স্কোপ অফ ওয়ার্ক এবং কিভাবে কাজগুলো করা হবে, ওয়ার্ক প্ল্যান সেটা দেওয়া থাকে। প্রজেক্ট স্কেডিউল, কোন কাজটা কত সময় হবে, প্রজেক্ট বাজেট, কোন কম্পোনেন্টে কত টাকা লাগবে, কমিউনিকেশন প্ল্যান, কে কার কাছে রিপোর্ট করবে, কতদিন পর পর মিটিং হবে, কারা কারা মিটিং এ থাকবে, মিটিং এ কি কি ডিসকাশন হবে, এগুলোর একটা প্ল্যান তৈরি করে ফেলা হয়। হেলথ অ্যান্ড সেফটি প্ল্যান, প্রজেক্ট কোয়ালিটি প্ল্যান, প্রজেক্ট কোয়ালিটি বোঝার জন্য প্রজেক্ট কোয়ালিটি প্ল্যান তৈরি করতে হয়। তো ডেভেলপমেন্ট অফ প্রজেক্ট প্ল্যানের মধ্যে এই কয়েকটা জিনিস থাকে। একটা হচ্ছে প্রজেক্ট ডেফিনিশন, যেটা আগে বললো, প্রজেক্ট ফ্রেমওয়ার্ক, ওই যে অর্গানাইজেশন, এটাকে বলে অর্গানাইজেশনাল ব্রেক, মানে অর্গানাইজেশন চার্ট তৈরি করার সময় অর্গানাইজেশন ব্রেকডাউন চার্ট, কারা কারা থাকবে, কে কার আন্ডারে থাকবে, কি কিভাবে কাজ করবে, এটা একটা চার্টের আকারে একদম ব্রেকডাউন করে করে, এবং প্রত্যেকের কাজগুলো স্পেসিফাই করে দেওয়া হয়, কে কি করবে, এগুলো স্পেসিফাইড থাকতে হবে। নাহলে শেষ হলো, স্যার এটা তো আমার কাজ না, আমি কেন এটা করবো স্যার, ওটা ওকে বলেন স্যার, এই যে আমরা এগুলো করি, এভাবে তার রিয়েল কোনো প্রজেক্ট হবে না। So these things are very well specified and you have to do what you're supposed to do, otherwise you have to leave the project. Work breakdown structure, একটা বড় কাজকে প্রথমে কয়েকটা ভাগে ভাগ করা, তারপরে প্রত্যেকটাকে আবার অনেকগুলো ভাগে ভাগ করা, তারপরে এগুলোকে আবার অনেক, একটা হিয়ারার্কিক্যাল স্ট্রাকচারে ভাগ করতে করতে সবচেয়ে ছোট কম্পোনেন্ট কাজগুলো এভাবে একটা সিস্টেম্যাটিক মেথডে কি কি কাজ করতে হবে ইন ডিটেইল তৈরি করা হয়, সেটাকে বলা হয় ওয়ার্ক ব্রেকডাউন স্ট্রাকচার। তারপরে হয় প্রজেক্ট স্কেজুলিং, প্রজেক্ট কোনটা কোন সময় হবে এটা ভিজুয়ালি দেখার জন্য জ্ঞান চার্ট, সিপিএম পার্ট, এগুলো তৈরি করে সিপিএম পার্ট। আর প্রজেক্ট ম্যানেজমেন্ট সফটওয়্যার টুলস আছে, কন্টিনিউয়াস আপডেট দিতে হয়, অনেক ধরনের অ্যালার্ম দেয়, তোমার ইয়ে কি বলে দেয় যে এটা হয় নাই, সেটা হয় নাই, ওটা বাকি আছে, সেটা বাকি আছে। এই প্রজেক্ট সফটওয়্যার গুলো তোমাকে ওর দিয়ে থাকবে। প্রজেক্ট ট্র্যাকিং, এবার কত টাকা কি খরচ হলো, এগুলো সব এন্টারপ্রাইজ রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়, প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেম ইউজ করা হয়। যেরকম সবচেয়ে ছোটটা হচ্ছে ধরো সিভিল ইঞ্জিনিয়ার মাইক্রোসফট অ্যাক্সেস, কিন্তু আরো ভালো অনেক ভালো ভালো প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস আছে, এগুলো আজকাল সব বড় বড় প্রজেক্টে ইউজ করা। প্রজেক্ট ট্র্যাকিং, ইভ্যালুয়েশন এন্ড কন্ট্রোল। তো স্টাফ সিলেকশন ফর প্রজেক্ট, তো এটা বেসড অন মানুষ চুজ করতে হবে, তাই না, ইঞ্জিনিয়ার নিতে হবে, আর্কিটেক্ট নিতে হবে, কন্ট্রাক্টর নিতে হবে। এগুলো যদি ঠিক মতো না নেই, আমার পছন্দের লোক যদি আমি পদ্মা ব্রিজে নিতাম, আমার মা বা আমার গ্রামের ভাগ্নে আর ভাই ব্রাদারকে ঢুকাই দিতাম, তাহলে পদ্মা ব্রিজ আর করতে হতো না আগামী 20 বছরে। সুতরাং মডার্ন কোন দেশে এইসব তোমার রিয়েল কোর ইস্যুতে মানুষ চুজ করার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করা হয় না, কারণ যারা কম্প্রোমাইজ করবে তারা কাজ ঠিক মতো করতে পারবে না, তারা মডার্ন হইতেই পারবে না অ্যাকচুয়ালি। তো এই জন্য এইসব দেশ, ধরো অ্যাকচুয়ালি আমি মনে করি যে ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ, এই যে স্বজন প্রীতি, নিজের লোকদেরকে টানা, এই জিনিসগুলো এত বেশি থাকাতে, আমাদের দেশে খুব বেশি আছে, পাকিস্তানে আমি জানি না কেমন আছে, আমার ইন্ডিয়াতেও আছে, আমাদের দেশের থেকে হয়তো কম আছে, কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের তুলনায় অনেক বেশি আছে।
তো আমাদের দেশে হয়তো অতিরিক্ত বেশি আছে। কিন্তু কোন দেশ যদি রিয়েলি মডার্নাইজ করতে চায় তাহলে এই জিনিসটা সম্পূর্ণ বাদ দিয়ে দিতে হবে। না হলে তুমি কোন মডার্ন বড়, বড় প্রজেক্ট করতে পারবে না। কারণ কাজ হবে না। এইজন্য বাংলাদেশে কোন অফিসে তাদের কাজ হয় না। সব চাচাতো ভাই, মামাতো ভাই, সে খুবই ভালো লোক। তার গ্রামের বাড়ির ১০ টা ২০ টা ৫০ টা লোককে একটা জায়গায় ঢুকাই দিছে। তারা কিছুই করে না। পুরো হোল অর্গানাইজেশন হ্যাজ ব্রোকেন অ্যাপার্ট। দ্যাটস হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস কান্ট্রি। ইন্ডিয়াতে বা পাকিস্তানে এতটা হয় নাই। কিন্তু ওদেরও বেশ সিরিয়াস প্রবলেম আছে। এইজন্য অনেক প্রজেক্ট ইন্ডিয়াতে ইন্ডিয়ান অনেক প্রজেক্ট ওরা ঠিক অনেক ডিলে হয়। কিন্তু চাইনিজদের কিন্তু এটা হয় না। এরা অনেক এফিশিয়েন্ট। দে ভেরি, ভেরি মানে এসব ব্যাপারে প্রজেক্টের ব্যাপারে তারা কিন্তু কোন ধরনের কম্প্রোমাইজ করে না। একদম টপ পলিটিক্যাল লেভেলে থাকতে পারে কিন্তু বেশিরভাগ লেভেলে দে আর ভেরি প্রফেশনাল অ্যাবাউট হাউ টু ডু আ প্রজেক্ট। সো প্রজেক্ট অ্যান্ড ক্লায়েন্ট নিডস স্টাফ সিলেকশন যেটা তার কি দরকার সেটা এই কাজটা করতে হলে যে এক্সপেরিয়েন্স লাগবে, কোয়ালিফিকেশন লাগবে, যে ধরনের অ্যাটিটিউড লাগবে, হ্যাঁ, তাকে ইন্টারভিউ নিয়ে কথা বলা পারবে কিনা, পরিশ্রম যেটা করতে পারবে কিনা, সময় দিতে পারবে কিনা, অনেক রাত পর্যন্ত কাজ করতে পারবে কিনা, ইত্যাদি ইত্যাদি। মানে ভাই আমি তো করতে পারি না স্যার, আমি তো রাত ৬টার পরে থাকবো না, আমাকে আমার বাসায় ডাকছে, এই সেই এভাবে করলে তো আর প্রজেক্টের কাজ হবে না। চাইনিজরা দেখবো সব ইঞ্জিনিয়ার যখন ঢাকায় আসে, আমি একটা প্রজেক্টে ছিলাম হাইটেক পার্ক, ঢাকায় ওরা ঢাকায় চোখে দেখে নেয়, ঢাকায় প্লেনে আসে চলে যায় কালিয়াকৈর, ওখানে বিরাট তোমার ফিল্ড ইয়ে আছে, সব ইঞ্জিনিয়ার ওখানে চলে যায়, কোনো 5 স্টার হোটেলে কোথাও থাকে না, যেখানে এমনকি আমেরিকান ইঞ্জিনিয়ার এসে সোনার গায়ে থাকে, ওরা কোনো ওদের নিয়মই নাই, ওরা চলে যেতে হবে ওইখানে, ওখানে এসি টেসি সবই আছে, কিন্তু ফিল্ডে ওখানে সামনেই কাজ হচ্ছে, তার পাশে ফিল্ড অফিস, সবাই ওখানে কম্পিউটার টম্পিউটার এভরিথিং সেট আপ করা, ওখানেই ডিজাইন হয়, ওখানেই ড্রয়িং হয়, ওখানেই অটোক্যাড হয়, ওখানেই ফিল্ডে কাজ হয়, ওখানেই আবার রিপোর্ট করে ব্যাক, ধামাধাম প্রজেক্ট আগে। এমনি এমনি চাইনিজরা এখন আমি দেখলাম যে ওদের আগামী হয়তো 2030 সালের মধ্যে এলন মাস্ক বলছে যে চাইনিজদের চায়নার টোটাল জিডিপি আমেরিকার অ্যাটলিস্ট 2 গুণ হবে, মোস্ট লাইকলি 3 গুণ হয়ে যাবে। আমেরিকা খালি সমান তো অলরেডি বোধহয় হয়েই গেছে, এবার এটা নমিনাল টার্মস, পারচেজিং পাওয়ার প্যারাডি টার্মস না, অর্থাৎ চায়না জিনিসগুলোর দাম কম, সুতরাং অ্যাকচুয়ালি ওদের একটা ইনকাম থাকলে ওরা অনেক বেশি জিনিস কিনতে পারে আমেরিকানদের থেকে। সো নমিনাল টার্মসে ওদের 3 গুণ হয়ে যাবে 2030 সালে। So it's not a matter of joke. China, এমনি আমেরিকানরা চাইনিজদেরকে ভয় পায় না। There is a reason. Because they know they're extremely capable and extremely efficient. আর যাদেরকে ভয় পায় না তাদেরকে তারা ভালো ভালো কথা বলে, মিষ্টি কথা বলে, কিন্তু যাদেরকে ভয় পেয়ে যায় তাদের সাথে হইচই করে। তো এই জন্যই চায়নার সাথে একটু হইচই বেশি করছে। Because they're capable. তাদেরও ভালো দিক আছে, তাদের মন্দ দিক আছে, কিন্তু তাদের যে ক্যাপাসিটি ভালো আছে তাদের কোনো সন্দেহ নাই। তো প্রজেক্ট বাজেট অ্যান্ড স্টাফ প্রজেক্ট কোয়ালিটি ঠিক থাকতে হবে। কোয়ালিটি ক্রাইটেরিয়া গুলো আগেই ঠিক করে নিতে হয় প্রজেক্ট স্কোপের মধ্যে। তারপরে স্কোপ, স্কেডিউল, বাজেট, কোন সময় হবে, কত টাকায় হবে, কিভাবে হবে কাজটা, কি কোয়ালিটি, সব এগুলো ঠিক করতে হয়। দ্য ফাইনাল প্রজেক্ট শুড মিট অর এক্সিড, ওনার যা চাইছিল প্রথমে যেভাবে লেখা হয়েছিল সেটাকে অ্যাটলিস্ট মিট করতে হবে, না হলে ওনার ঠিক মতো টাকা পয়সা আমাকে দিতে যাবে না। আচ্ছা, প্রজেক্ট লাইফ সাইকেল, প্রজেক্টের ন্যাচারাল লাইফ সাইকেল, প্রজেক্ট শুরু হয়, শেষ হয়, আর মধ্যবর্তী সময় কাজ কিভাবে বিল্ড আপ হয়, আস্তে আস্তে কাজ বাড়ে, একটা পিকে রিচ করে, তারপরে কাজ কমতে থাকে উইথ টাইম। এইটা হচ্ছে যে পিরিয়ড বাই পিরিয়ড, নিচেরটা দেখো, কাজ শুরু হচ্ছে, সময় আছে এক্স অ্যাক্সিসে, তুমি দেখো প্রজেক্ট অ্যাক্টিভিটি আছে ওয়াই অ্যাক্সিসে বাম দিকে, কিউমুলেটিভ অ্যাক্টিভিটি আছে ডান দিকে। মানে কিউমুলেটিভ অ্যাক্টিভিটি সব কাজগুলো আস্তে আস্তে সাম আপ করতো, সাম আপ করলে আস্তে কাজ সব কাজ হয়ে যাবে, কাজ শেষ হয়ে যাবে। তো পিরিয়ড বাই পিরিয়ড দেখবা যে প্রথমে কাজ খুব কম থাকে, যেটা আগেই বলছিলাম প্রথমে, তো আস্তে আস্তে কাজ বাড়তে থাকে, আর মোবাইলে সময় লাগে, তো সব মানুষ, সব টাকা বা সব কিছু যন্ত্রপাতি সব এসে গেলে কাজ আস্তে আস্তে স্পিড আপ করতে থাকে, করতে করতে পিক স্পিডে কিছুদিন কাজ চলে, তারপর আস্তে আস্তে দেখা যায় সব কাজই শেষ হয়ে আসছে, তখন কাজের পরিমাণও কমে যায়, আস্তে আস্তে কাজ শেষ হয়ে প্রজেক্ট র্যাপ আপ হয়, প্রজেক্ট শেষ হয়ে যায়। সো প্রজেক্ট হ্যাজ আ বার্থ এন্ড প্রজেক্ট হ্যাজ আ ডেথ, and that is called the life, এবং it has a peak and it has intermediate levels of activity. So বিভিন্ন কোন স্টেজে কাদের বেশি দরকার হয়, ক্লায়েন্টস, প্ল্যানার্স, এরা হচ্ছে একদম প্রথম, প্ল্যানাররা একটা স্কেচ করে, লেআউট করে, মাস্টার প্ল্যান তৈরি করে, কার সাথে বসে, যে ওনার, তারা কি চায় না চায় সেটা বুঝে নিয়ে তারা একটা রাফ স্কেচেস তৈরি করে বেসিক্যালি। ডিজাইনার্স, বিল্ডার্স, ইমপ্লিমেন্টেটরস, এরা একদম ডিটেইল ওই প্ল্যান থেকে শুরু করে আস্তে আস্তে এই প্ল্যানারের সাথে, ক্লায়েন্টের সাথে তারা অনেক ইন্টারাক্ট করে, তারা ডিটেইল ডিজাইন, হাজার হাজার ড্রয়িং, স্পেসিফিকেশন, কন্ট্রাক্ট ডকুমেন্টস তৈরি করে। তারপরে কন্ট্রাক্টর এটা বাদ চলে গেছে আসলে, কন্ট্রাক্টর এটাকে তৈরি করে, বিল্ডার্স এখানে দিয়ে, বিল্ডার্সকে থার্ড স্টেজে দেওয়া ছিল। তারপরে এটাকে যারা ব্যবহার করবে, ইউজার্স এন্ড অপারেটরস, তখন রিপেয়ার হয়, মেইনটেনেন্স হয়, ওখানেও সমস্যা হয়, ঠিকঠাক করতে হয়, ব্যাক করতে হয় এদের কাছে, ইত্যাদি ইত্যাদি। তারপরেও সবসময় 3টা মেজার অফ প্রজেক্ট অ্যাক্টিভিটি, প্রত্যেকটা কাজের বেলায় এই 3টা জিনিস সবসময় দেখতে হবে, টাইম,
কত সময় লাগছে, কত খরচ লাগছে, কাজটা কেমন হয়েছে, পারফরমেন্স। আচ্ছা, এগুলো আমি এখন দিচ্ছি না। প্রজেক্ট লাইফ সাইকেল আসলে মোটামুটি একই কথাই বারবার বলা আছে, এটা অনেক কিছু তোমার বাদ দিলেই হবে। তারপরে ম্যানেজিং দ্য প্রজেক্ট লাইফ সাইকেল, ম্যানেজমেন্ট মাস্ট অ্যান্টিসিপেট প্রবলেমস এন্ড প্ল্যান ফর দেম। মানে বা আগে থেকেই চিন্তা ভাবনা করে, প্ল্যানিং করে, চিন্তা ভাবনা করে কাজ করতে গিয়ে সমস্যা হলে আবার রিপ্ল্যান করা, এক জায়গা থেকে আরেক জায়গায় রিসোর্স শিফট করা, হ্যাঁ। কন্টিনিউসলি নানা ধরনের ডিসিশন, ম্যানেজমেন্টকে নানা ধরনের প্ল্যানিং কন্টিনিউয়াসলি করতে হয়, হ্যাঁ। তো রিসোর্স গুলো কাকে, কোনটাকে কোথায় দিবে, কখন দিবে, কিভাবে দিবে, হ্যাঁ, এগুলো সবসময় করতে হয়। সো দ্যাটস ইট, দ্যাট ইজ দি প্রজেক্ট ডেফিনিশন, ক্যারেক্টারিস্টিক্স এন্ড লাইফ সাইকেল। চ্যাপ্টারটা আরো অনেক সুন্দর, এখানে অনেক সুন্দর জিনিস আছে। আমার মনে হয় এই যে প্রজেক্ট ম্যানেজমেন্ট তোমাদের ফোর্থ ইয়ার এটা পড়াবেও, এবং এই যে প্রফেশনাল প্র্যাকটিস, এই জিনিসগুলো কিন্তু খুব ভালো মতো বোঝা উচিত তোমাদের ক্ষেত্রে। তো আই থিঙ্ক উই আর অলমোস্ট ডান, আমাদের সময়ের মধ্যেই শেষ হয়ে গেছে। তো আগামী বুধবার তো বললাম ইনশাআল্লাহ আমি ক্লাস টেস্ট নিব 7C। আমাদের এখানে আর 3টা ক্লাস লেকচার আছে, মানে আমি আসলে এগুলো অনেকগুলোই ছিল, 2টা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিতে যাচ্ছি এখন। হয়তো আমরা লাস্ট একটা দুটো ক্লাস একটু রিভিউ করে আমরা শেষ করে দিব, হয়তো পুরা শেষ সপ্তাহ নাও নিতে পারি, আমি চেষ্টা করবো আর কি। এবং তানভীর মঞ্জুর একভাবে করছে, সে তার স্টাইলটা একটু ডিফারেন্ট। আমি এবার খুব অর্গানাইজ ভাবে না করলে, যদিও আমি লাস্টের কয়েকটা স্লাইড আসলে তানভীর মঞ্জুরের মতোই রেখে দিছি, আমি মাঝখানে ওটাই দিছি, কিছু কিছু চেঞ্জ করছি যাতে আমার কাছে থিংস মাস্ট বি অ্যাবসলিউটলি রেলেভেন্ট এন্ড ইট মাস্ট ফলো দ্য সিকোয়েন্স। হ্যাঁ, আমি সেভাবে একটু আমি রিঅর্গানাইজ করি, আমি জাস্ট বইয়ের জিনিসগুলো লিখি না। এই তোমাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারো। এনিথিং, এনিবডি? নাথিং? হ্যাঁ স্যার বলো। এই হ্যাঁ, বলো। স্লাইডগুলো টিমসে দিলে একটু ভালো হতো। হ্যাঁ, এটা আমি দিয়ে দিব। এটা তো আমি যেহেতু আমি তো বলছি যে আমি করব কি, এখনই দিয়ে দিচ্ছি আমি টিমসে। কারণ আমি যেটা করতে থাকবো কি, যে আমি এখন যেটা লেকচার করাবো সেদিনই আমি টিমস ইনক্লুড করবো। কারণ লেকচারে এখন যেটা আমার কাছে আছে, কিন্তু এগুলো আমি সাবস্ট্যান্সিয়ালি ওই চ্যাপ্টার গুলো পড়ে পড়ে, বইটা আমি নিয়ে আসছি তো, যে বই থেকে নিছিল ও একভাবে করছে, কিন্তু আমি একটু সাবস্ট্যান্সিয়ালি চেঞ্জ করে দিচ্ছি, অনেক নতুন স্লাইড ইনক্লুড করছি, ওর স্লাইড গুলোকে আমি অনেকখানি চেঞ্জ করে দিচ্ছি। কারণ ও যেভাবে জিনিসটাকে লেখে বা দেখে, আমি একটু বই পড়লে আমার দেখার দৃষ্টিভঙ্গি ডিফারেন্ট। তো আমি আমার দৃষ্টিভঙ্গিতে জিনিসগুলো দিচ্ছি, এটা আমি এখনই আমি দিয়ে দিচ্ছি। কিন্তু লেকচার 3 শেষ করার পরে আবার দিব, কারণ যেহেতু সিগনিফিকেন্ট ডিফারেন্ট। এনি আদার কোয়েশ্চেনস? এখনই দিয়ে দিচ্ছি ওটা। আর কোনো প্রশ্ন আছে? তো ঠিক আছে তাহলে, থ্যাংক ইউ ভেরি মাচ, আই লিভ ইট হিয়ার। থ্যাংক ইউ।